কান্না ভেজা গলায় বলতে লাগলো, কিছু সময় আগে রমেশ দাদুর বাড়িতে রাতের খাবার দিতে গিয়ে দেখি দাদু কথা বলছে না। দাদু দাদু বলে কাছে গিয়ে দেখি আমাদের পছন্দের রমেশ দাদু মারা গেছে। এই কথাটা শুনেই আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল, কারণ এই রমেশ দাদু আমাদের একজন খুবই পছন্দের মানুষ ছিলেন। তার নিজের বলতে কেউই ছিল না। নিজের জমিতে ধানের চাষ করে নিজের একার পেট চালাতেন। মাসখানেক আগে হঠাৎ করে হার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়লে আমি এবং আমার 3টি বন্ধু রমেশ দাদুর দেখাশোনা করতাম। দুপুরে রাতে গিয়ে খাবার দিয়ে আসতাম এবং পড়াশোনার ফাঁকে সময় বার করে দেখাশোনা করতাম। তো সেই রমেশ দাদুর মৃত্যুর খবরেই চোখ জলে ভরে ওঠে। আমরা সব বন্ধু এবং গ্রামের অনেকেই রমেশ দাদুর বাড়িতে উপস্থিত হই। গ্রামের সকলেই মিশুকে রমেশ রায়কে খুব ভালোবাসত। কিছু সময় পরে রমেশ দাদুর আত্মার শান্তি কামনা করে ওখান থেকে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। সাথে থাকি আমরা 4 বন্ধু এবং গ্রামের 2 জন কাকু। মাসটা ছিল বর্ষাকাল। টিপটিপ করে বৃষ্টির সাথে আকাশে ঘন কালো মেঘ। অন্ধকারে চারিদিকে ঠিকভাবে কিছুই দেখা যাচ্ছে না। আমরা 4 বন্ধু রমেশ দাদুর মৃতদেহ কাঁধে নিয়ে চলেছি, আর হাতে হ্যারিকেন নিয়ে সামনে সামনে চলেছে গ্রামের 2 জন কাকু। হ্যারিকেনের আলোতে কেবল সামনের দিকে কিছুটা দেখা যাচ্ছে। চারদিকে নিকষ কালো অন্ধকার। অনেক দূরে জঙ্গলের থেকে ভেসে আসছে শিয়ালের বিকট চিৎকার। এইভাবেই আমরা যখন শ্মশানে এসে উপস্থিত হই তখন মধ্যরাত। শ্মশানে এসে রমেশ দাদুর নিষ্প্রাণ দেহটি এক পাশে রাখা হলো। আমি ও আমার আরেক বন্ধু শৈল রমেশ দাদুর দেহের পাশেই রইলাম, আর বাকিরা সবাই গেল ডোমকে ডাকতে আর কাঠের বন্দোবস্ত করতে। আমি আর শৈল দাঁড়িয়ে আছি রমেশ দাদুর মৃতদেহের পাশে। ঠিক এমন সময় হঠাৎ জোরে বৃষ্টি শুরু হলো। আমি আর শৈল বৃষ্টি থেকে বাঁচতে দৌড়ে শ্মশানের একটি বট গাছের নিচে দাঁড়ালাম। অনিচ্ছা সত্ত্বেও রমেশ দাদুর দেহটি বৃষ্টির মধ্যেই ফেলে রেখে আসতে হলো। প্রবল বৃষ্টিতে আমি আর শৈল গাছের নিচে দাঁড়িয়ে আছি। হঠাৎ সামান্য আলোর ঝলকানিতে দেখলাম একটি কালো ছায়া রমেশ দাদুর দেহের পাশেই দাঁড়িয়ে আছে। শৈল একই জিনিস দেখে আমাকে বলে, হ্যাঁ রে শুভঙ্কর, এত বৃষ্টির মধ্যে তো সবার ফেরার কথা নয়, তাহলে রমেশ দাদুর দেহের পাশেই ওটা কে দাঁড়িয়ে? আমিও বিষয়টি নিয়ে খুব অবাক হয়ে যাই। কিছু সময় পরে বৃষ্টি কমাতে আমি আর শৈল তাড়াতাড়ি রমেশ দাদুর মৃতদেহের কাছে যাই। আকাশ ততক্ষণে বেশ পরিষ্কার। তারাদের আলোতে আশেপাশে বেশ পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সেখানে গিয়ে দেখি কেবল রমেশ দাদুর বৃষ্টিতে ভেজা দেহটি রয়েছে, আর সেখানে কেউ নেই। আমি শৈলকে বলি, হ্যাঁ রে, এখানে তো কেউ নেই, আমরা নিশ্চয়ই চোখে ভুল দেখেছি। ঠিক এমন সময় পিছনে ফিরে আমি আর শৈল তারাদের আলোতে দেখি রমেশ দাদুর দেহ মরার খাট থেকে উঠে দাঁড়িয়ে আছে। দেহটি রমেশ দাদুর হলেও চোখ দুটি সাদা আর জিভটি মুখ থেকে বেরিয়ে আছে। সেই অবয়ব আমাদের দিকে তাকিয়ে বিকট হেসে বলল, তোরা যে বট গাছটা নিচে দাঁড়িয়েছিলি, আমি সেই বট গাছটাতেই থাকতাম। যখনই দেখি এই মরাটার পাশে কেউ নেই, তখনই আমি এর দেহটায় প্রবেশ করি। অনেক দিন ধরেই একটা দেহ খুঁজছি,
এতদিন পর পেলাম। আজ থেকে এই দেহ আমার। এইসব শুনে ও দেখে শৈলর সংজ্ঞা হারায়। আমারও তখন মাথা ভীষণভাবে ঘুরছে। আমি এসব কি শুনছি ও দেখছি। এরপরেই রমেশ দাদুর দেহটি হাঁটতে হাঁটতে ধীরে ধীরে গিয়ে পাশের জঙ্গলে মিলিয়ে যায়। বাকি সবাই ফিরে এসে শৈলকে ডেকে তোলে, আর পাথরের মতো দাঁড়িয়ে থাকা আমাকে ধাক্কা দিতেই আমি যেন এই জগতে ফিরে আসি। এরপরেই রমেশ দাদুর দেহটিকে যে এক অশুভ আত্মা দখল করেছে তার ঘটনা খুলে বলি। সবাই আমাদের মুখে পুরো ঘটনা শুনে বলে, এখনই শ্মশান থেকে ফিরে যেতে হবে। পরের দিন সকালে আমি, শৈল এবং গ্রামের অনেকেই শ্মশানে আসি, কিন্তু কেউই কোথাও রমেশ দাদুর দেহটি খুঁজে পাই না। আমি একবার বটগাছের দিকেও তাকাই, তবে কেউ কোথাও নেই। এখনো কোনোদিন শ্মশানের সেই রাতের কথা মনে পড়তেই আমার রাতে ঘুম আসে না।